আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। অন্তর্বর্তী সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারেক রহমান। ডক্টর ইউনূস আনোয়ার ইব্রাহিম বৈঠক 12 আগস্ট। দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে মৎস্য চাষীর জুতা নিক্ষেপ। 15 আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা প্রেস সচিব। হারুন বিপ্লবের 7 পদক বাতিল। ফ্যাসিবাদ পতনের রক্তের সিঁড়ি 16 বছরের আন্দোলনের সৃষ্টি সালাউদ্দিন। বাংলাদেশের কাছে বাজার হারানোর শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা ইন্ডিয়ান এক্সপ্রেস। নৌপথে চাঁদাবাজি সমন্বয়ক পরিচয় দানকারী সহ গ্রেফতার 7। এনসিপি সহ 16টি দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ। পরিবার সহ শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির 3 মামলার সাক্ষ্য গ্রহণ শুরু সোমবার। ইতিহাস গড়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার প্রধান ইতোমধ্যে ঘোষণা করেছেন আগামী রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে আমরা ফ্যাসিবাদ তাড়াতে সক্ষম হয়েছি। ফ্যাসিবাদ তাড়ানোর প্রধান লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আমরা আমাদের লক্ষ্য পূরণে অবিচল রয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার মাধ্যমে জাতিকে আশ্বস্ত করেছেন বলেও মন্তব্য করেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক মঙ্গলবার 12 আগস্ট অনুষ্ঠিত হবে। রোববার বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা অধিকতর সক্রিয় হওয়ার জন্য মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হবে। এর আগে সোমবার 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। অভিযোগ না নেওয়ায় বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা জুতাটি অতিথি মঞ্চের নিচে পড়ে। রোববার বগুড়া শহরের টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক এ ঘটনায় সাকুয়াত হোসেন মণ্ডল নামের এক বৃদ্ধকে অনুষ্ঠান থেকে সরিয়ে নিতে গেলে দুদক চেয়ারম্যানের নির্দেশে তাকে ভেতরে বসতে দেওয়া হয়। জানা যায়, সাকুয়াত হোসেন মণ্ডল পেশায় একজন মৎস্য চাষী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে চান, কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন। আজ গণশুনানি চলাকালে সাকুয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপরই উপস্থিত কর্মকর্তারা তাকে সরিয়ে নিয়ে যান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। তবে এ দিনটি আগস্টের অন্য 31 দিনের মতোই। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালাতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী সেটি দেখবে। পলাতক 40 পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারের নামও।
গেল বছরের 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন এই কর্মকর্তারা। এর মধ্যে হারুনুর রশিদের 2012 ও 2013 সালের পিপিএম সেবা এবং 2015 ও 2016 সালের বিপিএম সেবা পদক প্রত্যাহার করা হয়েছে। তার 2018 সালে পাওয়া পুলিশ পদক আগেই প্রত্যাহার করা হয়েছে। আর বিপ্লব কুমার সরকারের 2013 সালের পিপিএম সেবা এবং 2015 ও 2018 সালের বিপিএম সেবা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 36 দিনই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে। এটা ঠিক নয়। পতনের এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ 16 বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। তিনি বলেন, গণ অভ্যুত্থান এবং গত 16 বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি বরণ করেছেন, তারা সবাই জাতীয় বীর। রোববার গুলশান বিএনপির চেয়ারপারসন অফিসে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এক কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। ভারতের নিট ওয়ার রাজধানীর তিরুপ্পুরের রপ্তানিকারকরা এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 50% শুল্কের প্রভাব অনুভব করতে শুরু করেছেন। তারা জানিয়েছেন, ট্রাম্পের শুল্কারোপের জেরে বহু ক্রয়াদেশ স্থগিত হচ্ছে, অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে অথবা সম্পূর্ণরূপে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছে চলে যাচ্ছে, যাদের উপর আরোপিত শুল্ক হার তুলনামূলক কম। তিরুপ্পুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KM সুব্রামানিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। তাদের 20% শুল্ক হার মানে তারা অনেক সাশ্রয়ী, বিশেষ করে আপনার মুনাফা যখন মাত্র 5%। ভারতীয় ব্যবসায়ীদের সংখ্যা এ দাবিগুলো উপেক্ষা করা হলে তারা স্থায়ীভাবে বাজার হারাতে পারে বাংলাদেশ, কম্বোডিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের কাছে, যারা এখন যুক্তরাষ্ট্রে আরও সস্তায় পণ্য সরবরাহ করতে পারছে। এর ধারাবাহিক প্রভাব অর্ডার কমে যাওয়া, উৎপাদন সক্ষমতা অচল হওয়া ও চাকরি হারানো এরই মধ্যে শুরু হয়ে গেছে। সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয় দেওয়া আজমল হোসেন সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার রাত 3টার দিকে হবিগঞ্জ জেলার শাস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা গ্রামের বাসিন্দা আজমল, একই এলাকার বাসিন্দা সুলতান আহমদ, বিল্লাল মেম্বার, সুবহান শাকিল, ফারুক মিয়া ও ফয়সাল মৌলভী। সূত্র জানায়, আজমলের নেতৃত্বে একটি দল নৌকা ও বাল্ক হেড আটকে চাঁদাবাজি করতেন। জাতীয় নাগরিক পার্টি সহ 16টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে। রোববার নির্বাচন কমিশনের নির্বাচন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এসব দল প্রাথমিকভাবে নির্ধারিত শর্ত পূরণ করেছে। পরবর্তী ধাপে দলগুলোর মাঠ পর্যায়ের তদন্ত হবে। এর আগে 145টি দল নিবন্ধনের জন্য 147টি আবেদন জমা দিয়েছিল, কিন্তু প্রাথমিক যাচাইয়ে কোনো দলই তখন শর্ত পূরণ করতে না পারায় ইসি তাদের 15 দিনের সময় দিয়েছিল ঘাটতি পূরণের জন্য। দুর্নীতির অভিযোগে পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে সোমবার। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেয় দুর্নীতি দমন কমিশন এই মামলাগুলো দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সায়মা অজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য দেওয়ার জন্য পৃথক 3 মামলার পরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফরান জান্নাত কেয়া ও এসএম রাশিদুল হাসানকে আদালত হাজির হতে সমন জারি করা হয়েছে। দেশের ফুটবলে নতুন এক জোয়ার বইছে, যে জোয়ারে ভেসে যাচ্ছে প্রতিপক্ষরা। একের পর এক আসছে সাফল্য। কদিন আগেই প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। 1 মাস পরই আবারও এশিয়ান মঞ্চে খেলা নিশ্চিত করল বাংলাদেশের আরেক দল। অনূর্ধ্ব
20 নারী এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। আজ রোববার শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপে কোয়ালিফাই করত বাংলাদেশ। কিন্তু কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে অপেক্ষা বাড়িয়েছিল আফাইদা সাগরিকারা। সেই অপেক্ষা দীর্ঘ হয়নি। দিনের আরেক ম্যাচে চীনের কাছে লেবানন বড় ব্যবধানে হেরে যাওয়ায় সেরা 3 রানার্স আপ দলের মধ্যে থেকে এশিয়ান কাপ খেলা নিশ্চিত করল বাংলাদেশ। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিব সহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে আসেন। তারা গাজা সিটি দখলের আগে একটি বন্দি বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতির দাবি জানান। হামাসের কাছে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, এই অভিযান শুরু হলে প্রিয়জনদের প্রাণ হারানোর আশঙ্কা বেড়ে যাবে। টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, গত কয়েক মাসের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহর গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেয়। যদিও সেনাবাহিনী সতর্ক করেছিল এই পদক্ষেপ বন্দীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে, অপ্রয়োজনীয়ভাবে সৈন্যদের বিপদে ফেলবে এবং গাজায় মানবিক সংকটকে আরও গভীর করবে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।